তাহলে মীরা বেঁচে গেল কিভাবে? কে বাঁচিয়েছে মীরাকে? যদিও কোনো ক্রমে বেঁচে গিয়ে থাকে, তাহলে এতদিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করেনি কেন? এতদিন ওরা কার কাছে ছিল? আর ওর সাথে মেয়েটি কি সত্যি আমার মেয়ে, নাকি এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? কিন্তু মৃত মানুষ বেঁচে থাকবে কি করে? আমি আর কিছু চিন্তা করতে পারছি না। ওদের আমাদের সাথে নিয়ে যেতে হবে, তাছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন আমাদের সাথে নিয়ে গেলেও ওদের আসল উদ্দেশ্য জানতে পারবো, কি কারণে আমার পিছু নিয়েছে, এবং আমার আর মীরার ব্যাপারে এত কিছু জানলো কিভাবে। আর ও যদি আসল মীরাই হয়ে থাকে, তাহলে ওই দিন রাতে কাকে মাটি চাপা দিয়েছিলাম? দিশার বিয়ে শেষ হলে আমাকে একবার আজমপুর গ্রামে যেতে হবে, আর ওইখানে গেলেই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। মীরা বলল, কি ভাবছো দিশার আব্বু? আমাদের তোমার সাথে নিয়ে চলো। কতদিন আমার মেয়ে দিশাকে দেখি না, আর আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে ওর বিয়ে দিয়ে দিচ্ছ? আমি ওর মা হয়েও আমাকে ছাড়া কিভাবে পারবে বিয়ে দিতে? 25টা বছর আমার মেয়ে দিশা মায়ের আদর থেকে বঞ্চিত, আর আমি মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত ছিলাম শুধু তোমার একটা ভুলের জন্য। এখন আমি আমার মেয়েকে এত কাছে পেয়ে হারাতে চাই না। মহুয়া বলল, আপনি কি সত্যি আমার স্বামীর প্রথম স্ত্রী মীরা? মীরা বলল, হুম, আমিই মীরা, কিন্তু আপনাকে তো চিনলাম না, আপনি কে? মহুয়া বলল, আমি হচ্ছে ওনার স্ত্রী মহুয়া। আপনি বেঁচে আছেন কি করে? আপনি নাকি 25 বছর আগেই মারা গিয়েছিলেন পানিতে ডুবে। মীরা বলল, কি বলছেন এসব? আমি আবার কবে পানিতে ডুবে মারা গেছি? আপনাকে এইসব মিথ্যা কথা কে বলেছে? মহুয়া বলল, আমাদের বিয়ের সময় রায়হান আমার হাতে দিশাকে তুলে দিয়ে বলল আমার প্রথম স্ত্রী মীরা পানিতে ডুবে মারা গিয়েছে। এখন আমার মা মরা মেয়েকে দেখাশোনার জন্য এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নেই। আমি সব সময় আমার বিজনেস নিয়ে বেঁচে থাকি, তাই আমার মা মরা মেয়েটার আদর যত্ন করতে পারি না। তাই আমি তোমাকে বিয়ে করেছি, আর আমার মেয়ের সব দায়িত্ব তোমাকে দিয়েছি। মীরা বলল, রায়হান, তুমি এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমি কবে পানিতে ডুবে মারা গিয়েছিলাম? আমার সাথে যদি তোমার সংসার করার ইচ্ছা না থাকতো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে। তবুও আমার মেয়েকে আমার থেকে আলাদা করার কি দরকার ছিল? আমার মেয়ে আমাকে নিজের মা বলে জানবে না, ও এখন অন্য কাউকে নিজের মা ভাবে। সবকিছু হয়েছে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। মীরা কথাগুলো বলে আবার কান্না শুরু করে দিয়েছে, আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তিশা। শুরু হয়ে গিয়েছে নেকামো। আমার এইসব কান্নাকাটি একদম ভালো লাগে না। এখন সবার সামনে বলতেও পারছি না যে নেকামো বন্ধ করো। এখন ওদের আর কথা বলতে দেওয়া যাবে না। এসব কথাবার্তা আর কিছুক্ষণ চললে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। তাই এখন কিছু একটা করে এই কথাবার্তা এখানেই থামাতে হবে। তাই আমি মীরার উদ্দেশ্যে বললাম, মীরা ও মহুয়া, দেখো, যাই ভুল বুঝাবুঝি হয়েছে তা পরে ক্লিয়ার করে নেওয়া যাবে। আগে আমার মেয়ে দিশার বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় আমরা সবাই একসাথে বসে এই ব্যাপারে কথা বলবো। এখন এইসব ফালতু ব্যাপারে কথা বলার দরকার নেই। আজকে আমাদের মেয়ে দিশার গায়ে হলুদ, তাই তাড়াতাড়ি সবাই বাড়িতে চলো। এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আমরা না গেলে কিছুতেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে না, তাই সবাই তাড়াতাড়ি চলো। মহুয়া বলল, কিন্তু রায়হান? আমি বললাম, কোনো কিন্তু না মহুয়া, এইসব ব্যাপারে পরে কথা বলা যাবে, আগে দিশার বিয়েটা হয়ে যাক। মীরা বলল, আচ্ছা ঠিক আছে, চলো রায়হান। আমি বললাম, মীরা, তোমরা থাকো কোথায়? তোমাদের সব জিনিসপত্র তো আমাদের বাসায় নিয়ে যেতে হবে। পরে আসার সময় মীরার থেকে ঠিকানা নিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার সাথে সাথে আগে দিশার গায়ের হলুদটা শেষ